আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, একাই ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছিলেন যে বাংলাদেশি ক্যাপ্টেন। 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর 42 দিন যুদ্ধবিরতি দিয়ে আবারও হঠাৎ করে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তবে বাংলাদেশের এমন একজন ক্যাপ্টেন ছিল যিনি একাই দখলদার ইসরায়েলি বিমান বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। তিনি হলেন আমাদের সেই গর্বের ক্যাপ্টেন সাইফুল আজম। ক্যাপ্টেন সাইফুল আজম কিভাবে ইসরায়েল যুদ্ধে জড়িয়েছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো যে কচ্ছপগুলো আগে বাচ্চারা ভয় পেত, এখন তাই খেতে হচ্ছে। ক্ষুধার তাড়নায় কচ্ছপের মাংস রান্না করে খাচ্ছে গাজাবাসী। এমনই এক নারী মজিদা কানান। আজ বিবিসির সাংবাদিকরা বিষয়টি ঘুরে ঘুরে দেখেছেন। কচ্ছপের মাংস রান্না করতে করতে তিনি বলেন, বাচ্চারা কচ্ছপ দেখে আগে ভয় পেত, এখন তাদেরকে গরু অর্থাৎ বাছুরের মাংস বলে আমরা খাওয়াচ্ছি। কি করব, খাওয়ার কিছু নেই। অনেক বাসিন্দা না খেয়ে সেখানে মারা যাচ্ছে, অনেকে লতাপাতা খেয়ে কোনো মতে জীবন ধারণ করছেন। এদিকে পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষে 30 ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা এতে শান্তির পথ বলে মনে করছে না। আজ দক্ষিণাঞ্চলের এক শান্তপাড়ায় বাসিন্দারা হতাশ ভঙ্গিতে জানালেন, এই সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধের কোনো সমাধান হবে না। এদিকে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে মধ্য অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির সব যাত্রী নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এবং সর্বশেষ জানাবো, ইরানের পরমাণু স্থাপনা সীমিত হামলার পরিকল্পনা এখনও অটল ইসরায়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারা হামলা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষা আছে। তবে ট্রাম্প বারবার নিষেধ করছে। দেশটির এক শীর্ষ কর্মকর্তা এই বিষয়ে অবগত। আরও 2 সূত্র থেকে বিষয়টি জানানো হয়েছে। এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। একাই ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছিলেন যে বাংলাদেশি ক্যাপ্টেন। 2023 সালের 7 অক্টোবর থেকে দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর 42 দিন একটি অস্থায়ী যুদ্ধবিরতি পেয়েছিল গাজাবাসী। স্বস্তিতে ফিরছিল নারী, শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে। তবে সেই স্বস্তিটা দীর্ঘ হতে দেয়নি দখলদার ইসরায়েলি বাহিনী। গত 18 মার্চ থেকে গাজাবাসীর উপর নতুন করে তারা আবারও বিমান ও স্থল হামলা শুরু করেছে। বর্বর বাহিনী এতটাই নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, সেখানে সাধারণ মানুষ বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই। এতে দীর্ঘদিন থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিপরীতে কমে যাচ্ছে বেঁচে থাকা মানুষের সংখ্যা। যারাও বেঁচে যাচ্ছে তাদেরকেও উচ্ছেদ করা হচ্ছে বাড়িঘর থেকে। অন্যদিকে দীর্ঘদিনে অবরোধের কারণে ক্ষুধা, দারিদ্র্য পীড়িত ফিলিস্তিনিরা এখন রোগে শোকে ধুকে ধুকে মরতে বসছে। ক্রমাগত বোমাবর্ষণ এবং হামলায় গোটা গাজা উপত্যকা যেন এক ধ্বংসস্তূপের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য বিভাগের তথ্যসূত্র থেকে জানা গেছে, ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত ৬২,০০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী, শিশু। এছাড়াও আহতের সংখ্যা ১.৫ লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে অনেকেই স্মরণ করছে 1967
সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের ইতিহাস, যে যুদ্ধে ইসরায়েলের যমদূত হয়ে হাজির হয়েছিলেন বাংলাদেশের সেনা কর্মকর্তা সাইফুল আজম সুজা। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসে একমাত্র যোদ্ধা যিনি একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করতে এবং অনন্য রেকর্ড গড়ে তুলেছেন। একাই নাকানি চুবানি খাইয়েছিলেন বর্বর ইসরায়েলি সেনাদের। এমনকি কৃতিত্বের জন্য বাংলাদেশের এই বৈমানিক সেই সময় নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয়। এই বীর যোদ্ধারা সেই গৌরবময় ইতিহাস হয়তো অনেকেরই অজানা। চলমান ইসরায়েলি আগ্রাসনের পরিস্থিতিতে বাঙালি এই যোদ্ধার ইসরায়েলকে প্রতিহত করা সেই ইতিহাস যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো। সাইফুল আজম 1971 সালে স্বাধীন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। এর আগে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। 1967 সালে জুনে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই যুদ্ধে অংশ নিতে তিনি ইরাকি বিমান বাহিনীতে বদলি হন। সাইফুজ্জামান সোজা পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরীয় বিমান বাহিনী 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমিও। তাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ তৈরি করতে পারেনি মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি যমদূত হয়ে জর্ডানে যান সাইফুল আজম। 6 জুন আকাশ থেকে প্রচণ্ড আক্রমণে সিরীয় বিমান বাহিনী যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। একই দিন বেলা 12:48 4টি ইসরায়েলি সুপারসনিক ডাসল্ট সুপার মিস্টের জঙ্গি বিমান ধেয়ে আসে জর্ডানের মাকরাব বিমান ঘাঁটির দিকে। এবার তাদের লক্ষ্য জর্ডানের ছোট বিমান বাহিনীটিকে নিশ্চিহ্ন করে দেয়া। সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবীয়দের ছিল না। তবুও ইসরায়েলিদের ঠেকাতে মাপরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতে উড়াল দেন সাইফুল আজম। একাই তিনি দখলদার ইসরায়েলের সমস্ত ঘাঁটি গুড়িয়ে দেন। তখন সাইফুল আজমের হাতে বন্দী হয় দখলদার ইসরায়েলের পাইলটেরা। তখন তিনি অনেককেই ছেড়ে দিয়েছিলেন। এই গৌরবগাথা সেই সাইফুল আজম এখন পৃথিবীতে নাই। এ কারণে এখন দখলদার ইসরায়েলের হাতে মুসলিমরা মার খাচ্ছে। কবে আসবে এমন আরেকজন শক্তিশালী যোদ্ধা যে একাই ধসিয়ে দেবে ইহুদিদের মসনদ? যে কচ্ছপকে বাচ্চারা ভয় পেত এখন তাই খেতে হচ্ছে। ক্ষুধার তাড়নায় কচ্ছপের মাংস রান্না করে খাচ্ছে গাজাবাসী। তেমনি এক নারী মজিদা কানান কচ্ছপের মাংস রান্না করতে করতেই তিনি বলেন, বাচ্চারা কচ্ছপকে ভয় পেত, তাই আমরা তাদের বলেছিলাম এটি বাছুরের মাংস, বাছুরের মতো সুস্বাদু। তাদের মতো কেউ কেউ খেয়েছে, কেউ আবার খায়নি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। গত 18 মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার নতুন করে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত গাজায় 62,000-এর মতো মানুষ নিহত হয়েছে। আর দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা ঘোষণা করেছে গাজায় একটি চাউলের দানাও ঢুকতে দেবে না। এ কারণে সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে, তারা না খেয়ে মারা যাচ্ছে। এ কারণে তারা অবশেষে কচ্ছপের মাংস খেতে বাধ্য হচ্ছে। সেখানে ঘুরে ঘুরে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় মানুষ সমুদ্রে জাল ফেলে কচ্ছপ ধরে তারপর সেগুলো রান্না করে খাচ্ছে। এতটা অসহায় জীবনযাপন করছে যে তারা না খেতে পেয়ে লতাপাতা খেয়ে তারপর বেঁচে রয়েছে। এমন চিত্রই দেখা গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায়। গাজা এখন পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় পৃথিবীতে কোনো মুসলিম শাসক এই বিষয়ে কথা বলতে রাজি নয়। পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষে 30 ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা এতে শান্তির পথ বলে মনে করছেন না। আজ মস্কোর দক্ষিণাঞ্চলে এক শান্ত পাড়ায় বাসিন্দারা হতাশ ভঙ্গিতে জানালেন, এই সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধের কোনো সমাধান আনবে না। এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 61 বছর বয়সী পেনশন প্রাপ্ত বেতলানা বলেছেন, আমার মনে হয় না এর কিছুই হবে।
ইউক্রেন এই চুক্তি মানবে না, তাই এর থেকে কিছু আসবে না। ৮৫ বছর বয়সী মারিয়া গোরানিনা মনে করেন ইউক্রেন এই যুদ্ধবিরতিকে শুধু পুনরায় সংগঠন হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে, সুতরাং তাদেরকে কোনোভাবেই যুদ্ধবিরতি দেওয়া উচিত হয়নি বলেও জানান তারা। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যে মধ্যাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির যাত্রী যা ছিল সবাই মারা গেছে। স্থানীয় সময় দুপুরে রাস্তার উপর আছড়ে পড়ে বিমানটি। কোলস কাউন্টির করোনার অ্যাড শিয়ার্স বলেছেন, নিহতদের মধ্যে যারা ছিলেন নারী পুরুষ সবাই মারা গেছে, তবে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত আমরা বিস্তারিত তথ্য তাদের ব্যাপারে প্রকাশ করতে পারবো না। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ইমেইলের মাধ্যমে জানিয়েছে, সেসোনা C-180G বিমানটি সকাল 10টার কিছুক্ষণ পরেই টিলারের কাছে বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্য থেকে জানা গেছে এটি বৈদ্যুতিক তারে আঘাত করেছিল। উল্লেখ্য, সেখানে বড় বড় টাওয়ারের মাধ্যমে যে বৈদ্যুতিক তারগুলো সংযোগ দেওয়া হয় সেখানে বিমানটি আঘাত পায়। অঙ্গরাজ্যের গভর্নর জেবি পিটজকার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, কোলস কাউন্টি থেকে ভয়াবহ খবর পেয়েছি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আমরা আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি।